আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে বইটাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা একটু আলাদা, কারণ আজকের গল্পতে যে ঘটনাটি তুলে ধরবো এটা আমি আগে কখনো কোনো ভিডিওতে তুলে ধরিনি। যাই হোক, আমি আর কথাবার্তা সরাসরি ঘটনায় চলে যাই। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? অত্যন্ত বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি রবিউল আলম। আমি আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। জানি না ঘটনাটি আপনার কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আলাদা করে জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমার বড় আপুর সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছিল আমি ওটা আপনাদের মাঝে প্রকাশ করব। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমরা দুই ভাই বোন, আমার বাবা মা এবং আমার দাদি, আমরা 5 জনের ফ্যামিলি। আমরা 5 জনে ঢাকায় থাকি। ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম 5 জনে। একটি নদীটা পার হব, সেই মুহূর্তে হঠাৎ করে নদীর লাস্ট প্রান্তে যেয়ে নৌকাটি ডুবে যায়। আমরা তো বেশ ভালোভাবেই উঠতে পারি, কিন্তু আমার বড় আপু নদী থেকে আর উঠতে পারে না, তাকে খুঁজেও পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই না। সেই রাতটুকু আমরা ওই নদীর পাড়ে খুঁজতে চলে যাই। পরের দিন সকালবেলা দেখি আমার বড় আপু নদীর এক পাড়ে শুয়ে আছে। আমি দৌড়ে যে আমার বড় আপুকে ডাক দিই। আমার বড় আপু উঠে আমাকে বলছে কি হয়েছে। আমি বললাম, তুই সারা রাত এখানে শুয়েছিলি? আমার বড় আপু আমাকে বললো, হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি আমার আপুকে বললাম, তোকে যে আমরা সারা রাত ধরে খুঁজতেছি, আমরা সারা রাত তোকে অনেকভাবেই খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। তুই এখানে আরামে ঘুমাচ্ছিস, তাই না? আমার আব্বু দেখলো। আমার আব্বু দৌড়ে এলো, এসে আমার আপুকে ধরে কান্না শুরু করলো। আমার আপু বলতেছে, আমার তো কিচ্ছু হয়নি, আমি তো উঠে তোমাদেরকে পাইনি, তার কারণে আমি এখানে শুয়ে পড়েছি। তাই বলে আমার আব্বু আমার আপুকে নিয়ে আমাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিল। গ্রামের বাড়িতে চলে যাই। সবাই মিলে গোসল করে ফ্রেশ হয়ে আমার আম্মু আর আমার আপু মিলে রান্নাঘরে যায়, রান্না উঠিয়ে দেয়। রান্না শেষে সবাই একসঙ্গে খাবার খেয়ে নেই। সেই রাতের ঘটনাটি আমরা অস্বাভাবিক কিছু মনে করলাম না, দুর্ঘটনা বলে এড়িয়ে গেলাম। সেদিন রাতে কিছু ভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সঙ্গে। আমার আপু ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ঘুমের মাঝে চিৎকার দিয়ে ওঠে। আমরা সবাই মিলে দৌড়িয়ে যাই আমার আপুর ঘরে। আমার আপুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আমার আপু বলল, আমি কাউকে স্বপ্নে দেখেছি, লোকটি খুবই ভয়ানক দেখতে। আমার আব্বু বলল, স্বপ্নটা স্বপ্নই হয়, স্বপ্নে যা দেখেছো এটা বাস্তবে হয় না, তুমি ঘুমিয়ে পড়ো। আমার আপু ঘুমিয়ে পড়লো, আমরাও ওখান থেকে চলে গেলাম, যে আমরা যে যার মতো শুয়ে পড়েছি। আমার আর ঘুম আসে না, আমি ফোন টিপতেছি। এর ভিতরেই কারো একটা দরজা খোলার শব্দ পেলাম। আমি আমার রুম থেকে বেরোলাম।
বেরোয় দেখে আমার আপু কোথায় জানি হেঁটে যাচ্ছে। আমি কাউকে আর ডাক দিলাম না, আমার আপুর পিছন পিছন যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম আমার আপু সেই নদীর পাড়ে যেয়ে শুয়ে পড়েছে। আমি দৌড়িয়ে আমার বাড়িতে চলে যাই, যে আমার আব্বুর আম্মুকে ডাক দিই। আমার আব্বুর আম্মু উঠে বলল, কি হয়েছে? আমি আমার আব্বুর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। আমার আব্বুর আম্মু ওখানে আর এক মুহূর্ত দেরি করল না, দৌড়িয়ে চলে গেল সেই নদীর পাড়ে, যে আমার আপুকে ডাক দিয়ে উঠালো। আমার আপু বলল, কি হয়েছে, এত রাত্রিবেলা কেন ডাকতেছ? আমার আব্বু বলল, তুই এখন কোথায় আছিস, এই নদীর পাড়ে কি করিস? আমার আপু যেন একটু অবাক হয়ে তাকিয়ে আছে, চতুর্দিকে দেখলো আর বলতেছে, আমি নদীর পাড়ে কেমন করে এলাম? আমি বললাম, তুই কেমন করে এসেছিস তুই ভালো জানিস, এটা তো আমরা জানি না, তুই নদীর পাড়ে কেন এসেছিস তাই বল। আমার আপু আমাকে, আচ্ছা বাদ দে, চল যাব। আমি কিছুটা অবাক হয়ে গিয়েছি, কারণ আমার আপু ঘুমের ভিতরে কথা বলতো, কিন্তু ঘুমের ভিতরে হাঁটতো এটা জানতাম না। আমি কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার আপুর দিকে। আমার আপু বিষয়টা বুঝতে পারলো, আমাকে বলতেছে, কি হয়েছে, তোর মনের মধ্যে কোনো কিছু ঘুরপাক খাচ্ছে তাই না? আমি আমার আপুকে বললাম, আগে জানতাম তুই ঘুমের ভিতরে কথা বলতি, এইবারই ফার্স্ট টাইম জানলাম তুই ঘুমের ভিতরেও হাঁটা চলা করিস। আমার আপু আমাকে বলল, তুই একটু বেশি কথা বলিস, মুখ বন্ধ করে হাঁট। আমি আর দেরি করলাম না, হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে গেলাম। আমার আব্বু আমার আপুকে বলল, এবার সোজা দিয়ে ঘরে ঘুমিয়ে পড়বে, আমি বাইরে থেকে ঘরের দরজাটি লক করে দিব। আমার আপু বলল, আচ্ছা ঠিক আছে। আমার আপু যে শুয়ে পড়ল, আমার আব্বু ঘরের দরজাটি লক করে দিল। আমরাও ঘরে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমি দাঁত ব্রাশ করতেছি আর আমার আপুর দিকে তাকিয়ে আছি। আমার আপুর হাব ভাব তেমন খুব একটা খারাপ না, আগের মতোই, কিন্তু রাত্রে সেই বিষয়টা আমার মাথায় ঘোরপাক খাচ্ছে। এসব কেমন করে হলো? আমার আপু তো কোনোদিন রাত্রে হাঁটাচলা করতো না, আজকে ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, আমি এসব আর বলতেছি না। আমার আপু আমাকে ডাক দিল, আমি আমার আপুর কাছে চলে গেলাম। আমার আপু আমাকে বলল, কি রে, রাত থেকে দেখতেছি তুই আমাকে দেখে কি যেন ভাবতে থাকিস, কি হয়েছে তোর, কি এত ভাবিস আমাকে দেখে, আমাকে ভূত না পেতনি? আমার আপুকে বললাম, না রে, মাথা খারাপ হচ্ছে কি তোর? তেমন কিছু না, এই যে তুমি বড় হয়ে গিয়েছিস, কদিন পর তোকে বিয়ে দিতে হবে, আমার দুলাভাই আসবে, এসব কথাই ভাবতে বেশ ভালোই লাগে। আর তোর একটি নরম থাকলে আরো তো ভালো হয়, আমি তো লাইন মারতে পারবো। আমার আপু আমাকে বলল, এই যে তুই আসলে বেশি কথা বলিস, যা হাত মুখ ধুয়ে নিয়ে খাবার খাবো, খাবার খেয়ে গ্রামটা ঘুরতে বেরোবো। আমি আর দেরি করলাম না, যে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম, খেয়ে আমার আপুর সঙ্গে ঘুরতে বেরোলাম। প্রায় বিকাল পর্যন্ত আমরা বেশ ভালোই ঘোরাফেরা করলাম। তারপরে বাড়িতে চলে এলাম, এসে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। এদিকে রাতের খাবার রান্না হচ্ছে, সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে গিয়েছি আমরা। ঠিক রাত 1টা বাজে আমি মোবাইল দেখতেছি, এর ভিতরে আবারও দরজা খোলার শব্দ পেলাম। আবারও দেখলাম আমার আপু বেরিয়ে সেই নদীর দিকে চলে যাচ্ছে। আমি আমার আপুর পিছু নিলাম, দেখি ঠিক ওই জায়গায় গত 2 রাত যে জায়গায় শুয়েছিল, ঠিক ওই জায়গায় যে আবারও শুয়ে পড়েছে। আমার আপুকে দেখে আমি একটু সন্দেহ করলাম, বিষয়টা খুব একটা ভালো না। আমি দৌড়ে দিয়ে আমার আব্বুকে খবর দিলাম। আমার আব্বু খবর শুনে দৌড়িয়ে নদীর পাড়ে চলে এলো, এসে আমার আব্বুকে ডাক দিল। ডাক দিয়ে আমার আপুকে এবার বকাঝকা করলো। আমার আপু কান্না করতে করতে বাড়িতে চলে এলো। আমার আপু বারবার বলতেছে, আমি এখানে কেমন করে এসেছি আমি সত্যি জানি না।
আমি আমার আপুকে আমার ঘরে ডাকলাম, ডেকে আমার আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? গত 3 রাত তুই ঠিক ওই জায়গায় যে একই জায়গায় শুয়ে পড়িস, কি হয়েছে তোর? আমার আপু আমাকে বলল, কিচ্ছু না। তাই বলে আমার আপু ঘরে গেল, আমাকে বলল, তুই বাইরে থেকে ঘরের দরজাটা লাগিয়ে দে। আমি আর দেরি করলাম না, যে বাইরে থেকে ঘরের দরজাটা লাগিয়ে দিলাম। সে রাতটুকু ভালোই কেটে গেল। এরকম করে আরো 2 থেকে 3 দিন কেটে গেল, ঠিক একই অবস্থা। আমার আপু আমাকে বলল, আচ্ছা আমাকে দেখে কি অস্বাভাবিক কিছু মনে হয়? আমি বললাম, না, দিনের বেলা তো অস্বাভাবিক কিছু মনে হয় না, কিন্তু রাতের কাজ কাম তোর একদম আমার ভালো লাগে না। রাত্রের বেলা একা একা নদীর ঘাটে যাস, বিষয়টা খারাপ দেখায় না? পাড়ার লোকজন জানলে কি বলবে? আমার আপু বলল, আমিও তো বুঝি, কিন্তু আমি কিভাবে ওখানে যাই আমি সত্যি জানি না। আমি আমার আপুকে বললাম, আচ্ছা রাত্রে কি ঘুমানোর পরে কি স্বপ্নে দেখিস কিছু? আমার আপু আমাকে বললো, হ্যাঁ, স্বপ্নে দেখি কেউ একজন আমাকে ডাকতেছে, আমাকে ডাক দেয়। আমি বললাম, সে লোকটিকে দেখেছিস? আমার আপু বললো, হ্যাঁ, লোকটি খুবই সুন্দর দেখতে, তার কি মায়াবী চেহারা। সে আমাকে রাত্রে ঘুমানোর মাঝে ডাক দেয়, ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে কোথায় জানি নিয়ে যায়। তারপরে ঘুম ভাঙার পরে দেখি আমি সেই নদীর ধারে। জানি না বিষয়টা কি হচ্ছে, আমি সত্যি কিছু জানি না। আমার আব্বু সকালবেলা কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ আমার আপুকে ঝাড়া ফু দেয় আর একটি তাবিজ দেয়। আমার আপুকে বলল, তাবিজটা গলা থেকে সরাবে না, সবসময় গলায় পরে রাখবে, আশা করছি আর কোনো সমস্যা হবে না। এরকম করে আরো 2 থেকে 3 দিন কেটে গেল, তেমন কোনো সমস্যা হলো না। 4 দিনের মাথায় আবার ঠিক একই কাজ, আবারও সেই একই ঘটনা ঘটে যায়। জানি না বিষয়টা কেন ঘটে, সবারই অজানা। কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। আর আমি বারবার ভাবতে থাকি সেই লোকটিকে। আমি আরেকটি জিনিস লক্ষ্য করি, আমার আপু সবসময় একটু নার্ভাস থাকে। বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমার আপুকে এরকম আমি কখনো দেখিনি। এত সমস্যা হয়ে গিয়েছে, তারপরেও এতটা ভেঙে পড়েনি। গত 3 দিন যাবৎ অনেকটাই ভেঙে পড়েছে। বিষয়টা আমার খুবই খারাপ লাগে। আমি আমার আব্বুকে আবারও সব ঘটনা খুলে বলি। আমার আব্বু আরেকটি ভালো কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেয়। আমার আব্বুকে নিয়ে আরো একটি কবিরাজের কাছে চলে গেল। কবিরাজকে সব ঘটনা খুলে বলল। কবিরাজ যে কথাটি বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল, সেই দিন রাত্রেবেলা সেই নৌকাটি ডুবে যাওয়ার একমাত্র কারণ ছিল আপনার মেয়ে। আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি কবিরাজের দিকে। আমার আব্বু বলল, কেন, আমার মেয়ে কি করেছে? কবিরাজ বলল, আপনার মেয়ের ওই সময়ে ওই রাত্রেবেলা ওই নদীর ধার দিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি, তবুও এসেছে। আপনার মেয়ে সব কিছুই জানে, কিন্তু কাউকে কিছু বলেনি। সেদিন একটি জিনটি আপনার মেয়েটিকে দেখে অনেক পছন্দ করে। সে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো করেছে আপনার মেয়েকে ওই জায়গায় রাখার জন্যে। রাত্রেবেলা আপনারা যখন ঘুমিয়ে যান, সেই সময়ে আপনার মেয়েকে ডেকে আনে সেই জিনটি, ডেকে এনে সেই নদীর ধারে বসিয়ে রাখে। ঠিক যখনই আপনারা আসেন তখনই সে ঘুমিয়ে পড়ে ওই জায়গায়। এসব কিছু যে করে এগুলা আপনার মেয়ে কিছুই জানে না। জিনটি ইচ্ছাকৃতভাবে এসব কাজ করে। আমার আব্বু যেন একটু অবাক হয়ে তাকিয়ে আছে আমার আপুর দিকে। আমার আপু মুখ দেখে কোনো কথা বলে না। আমি তো বুঝতে পেরেছি এর ভিতরে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। আমরা ওখান থেকে চলে এলাম। আমার আপুকে আমি সব ঘটনা বললাম। আমার আপু আমাকে বলল, হ্যাঁ, সেদিন একটি জিনকে আমি দেখেছিলাম। জিন না, একটি ছেলে দাঁড়িয়েছিল। আমি স্বপ্নেও জানতাম না ওটা একটি জিন। লোকটি
অনেক সুন্দর দেখতে। আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে নৌকাটি ডুবে গেল। আমি জানি না কেমন করে আমি পাড়ে চলে এসেছি। সেই নদীর কিনারায় কেমন করে আমি ঘুমিয়ে পড়েছি আমি এটাও জানি না। আর সেদিনকে যে কথাগুলো বলেছিলাম সেগুলা মিথ্যে বলেছি আমি। হয়তোবা আব্বু আম্মু জান আমাকে বকাঝকা করতো, এ কারণে আমি কিছুই বলিনি। আমি আমার আব্বুকে আর কিছু বললাম না। এরকম করে আরো 2-3 দিন কেটে গেল। ঠিক একই অবস্থা। প্রত্যেক দিন সেই নদীর পাড়েই যে শুয়ে থাকে আমার আপু। আমার আব্বু আমাদেরকে নিয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শহরে চলে গেল। শহরে যাওয়ার পর থেকে 2-3 দিন বেশ ভালোই কেটে গিয়েছে। 4 দিনের মাথায় সেদিন ছিল ঠিক মঙ্গলবার। ঠিক রাত 12টার দিকে আমার আপু হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। উঠে দৌড়িয়ে আমার আব্বুর ঘরে চলে যায়। আমার আব্বু আমার আপুকে বলল, কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলি কেন, আর দৌড়িয়ে ঘরে কেন এসেছিস, কি হয়েছে তোর? আমার আপু কোনো কথা বলে না, শুধু জানালার দিকে ইশারা করতেছে। আমি দৌড়িয়ে যেয়ে জানালা খুললাম। জানালা খুলে দেখি জানালার ওপারে কিছুই নেই। আমার আপুকে বললাম, কে ওখানে? তো কেউ নেই। আমার আপু একটু স্বস্তি অনুভব করলো। আমার আপু আব্বুকে বলল, আমি ওই ঘরে একা থাকবো না। আমার আব্বু আমাকে বললো, তুই তোরা আপুর সঙ্গে থাক, দুজনে একই ঘরে যেয়ে ঘুমিয়ে পড়। আমি আর দেরি করলাম না, আমার আপুকে নিয়ে আমার আপুর ঘরে চলে যাই। ওখানে যে 2 ভাই বোনে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর কি জানি কথা বলতেছে আমার আপু, আর সঙ্গে জানি হাসি ঠাট্টা করতেছে। আমি মনে করলাম হয়তোবা ঘুমের মাঝে কথা বলতেছে, কিন্তু বিষয়টা আমার অন্য কিছু মনে হলো। কিছুক্ষণ পরে সে শুধু নদীর পাড়ে কথা বলতেছে। আমি বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমি উঠে আমার আপুকে ডাক দিলাম। আমার আপু লাফিয়ে উঠলো ঘুম থেকে, উঠে আমাকে বলতেছে, কি হয়েছে? আমি বললাম, তার সঙ্গে কথা বলিস ঘুমের মাঝে? আমার আপু বললো, জানি না, কি জানি আমার স্বপ্নে এসেছি, তার মুখটা আমি দেখতে পারিনি। লোকটি খুবই সুন্দর, এতটুকুই জানি। কি কি কথা বলেছি আমি এটাও জানি না। আমি আমার আপুকে বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। আমার আপু আবারও ঘুমিয়ে পড়লো। ঠিক একইভাবে আবারও কথা বলতে লাগলো। আমি এবার আমার আপুকে ডাক দিলাম না, আমার আব্বুকে ডেকে এনে সবকিছু দেখালাম। আমার আব্বু আমার আপুকে ডাক দিল, ডাক দিয়ে বলল, তোমার আর একা ঘুমানো ঠিক হবে না। আমার আম্মুকে আমার আপুর সঙ্গে ঘুমাতে বলল। সেই রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমাদের বাসার পাশে একটি মসজিদ আছে। মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। মসজিদের ইমাম সাহেব ওখানে আর দেরি করলো না, আমাদের বাড়িতে চলে এলো সরাসরি। এসে আমার আপুকে দেখলো, দেখে কি জানি সুরাপুরে ফোঁ দিল। ফোঁ দিয়ে বলল, আর কোনো সমস্যা হবে না আশা করা যায়, আপনারা থাকুন, আমি চলে যাই। তাই বলে হুজুরটি ওখান থেকে চলে গেল। আমার আপু বাইরে ঘুরতে গেল। তখন বাজে সন্ধ্যা 7টার মতো। ঠিক রাত 12টার দিকে ঘরে এলো। আমরা খাবার খেয়ে শুয়ে পড়লাম। একই অবস্থা, আবারও সেই ঘুমের মাঝে কথা বলতেছে। আমি এবারও ভেবে নিলাম হয়তো বা কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু সন্দেহ থেকে যেত মনের ভিতরে। বিষয়টা তো খুব একটা ভালো না, খারাপ জিনের প্রভাব পড়েছে। এসব ভাবতে ভাবতেই আমার আপু হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। উঠিয়ে বলল, তুমি আর আমার কাছে কখনো আসবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। আমি খুব একটা ভালো কিছু মনে করলাম না। আমি ভেবেছি হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তার কারণে আমি খুবই দ্রুত আমার আপুকে জাগিয়ে তুলি। আমার আপু বলল, কি হয়েছে, কেন ডাকিস বারবার? আমি আমার আপুকে বললাম, আবার কি হয়েছে, কেন চিৎকার দিয়ে উঠিস বারবার? আমার আপু বলল, জানি না কি হয়েছে। তার কিছুক্ষণ পরেই জানালার দিকে তাকিয়ে আছে আমার আপু। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। আমার আপু দৌড়ে দিয়ে আমার আম্মুর গলাটি চেপে ধরে। আমার আম্মুকে বলল, জানালার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, খুবই ভয়ঙ্কর দেখতে। আমি দৌড়িয়ে গেলাম জানলার কাছে। জানলা খুলে দেখি কেউ নেই। ঘরের ভিতরেও বেশ ভালোভাবে খুঁজলাম, কেউ নেই। আমি বুঝতে বাকি রইল না আমার যেটা ওই খারাপ জিনের প্রভাব।
পরের দিন সকালবেলা আবারও হুজুরকে ডাক দিল। হুজুর আবারও ফোঁ দিয়ে পানি পড়ে দিল, এবার দিয়ে বলল এই পানিটা ঘরের ভিতরে ছিটিয়ে দিবে আর দিনের ভিতরে 3 বা 4 বার খেতে বলবেন। আশা করছি এবার আর কোনো সমস্যা হবে না। আমি ভাবলাম না হয়তো বা এবারের কোনো সমস্যা হবে না। আমি ভেবে নিয়েছি এবারও কোনো না কোনো সমস্যা হতেই পারে, কারণ 1 বার 2 বার না, 4 বার কবিরাজ বা হুজুরকে দেখিয়েছি, কোনো কাজই হয়নি। খারাপ চিন্তা অনেক শক্তিশালী। আমি কলেজে গেলাম, যে আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুরা বিষয়টা শুনে একটি কবিরাজের কথা বললো, কবিরাজটা নাকি খুবই শক্তিশালী। আমি আর দেরি করলাম না, আমার আব্বুকে নিয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম। আমার আব্বু কবিরাজকে সব ঘটনা খুলে বললো। আমার আব্বুকে কবিরাজ বললো, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসার ঠিকানাটা দিন, আমি রাত্রেবেলা আপনার বাসাতে যাব। আমরা কবিরাজকে ঠিকানাটা দিয়ে আসি। রাত্রেবেলা ঠিক রাত 8টার দিকে কবিরাজ আমার বাড়িতে চলে যায়। আব্বুকে কবিরাজ তার সামনে বসায়। কবিরাজ সামনে বসিয়ে কি জানি মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ করে আমার আপু চিৎকার দিয়ে ওঠে। দেখে মনে হলো আমার আপুর শরীরে অনেক শক্তি। এমন অবস্থা করতেছে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আর চোখ দুটো লাল টকটকা হয়ে আছে। সে খুবই ভয়ানকভাবে চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব, নাহলে কিন্তু তুই বাঁচবি না। কবিরাজ বলল, তুই আমাকে মারবি? এত বড় শক্তি তোরা এখনো হয়নি। তাই বলে কবিরাজ একটি বাড়ি দিল তার হাতে থাকা একটি মানুষের খুলিতে। আমার আপু যেন ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠেছে। আমি তো ভয়ে এক ঘরের কোণা দিয়ে দাঁড়িয়ে আছি। বিষয়টা আমার খুব একটা ভালো লাগতেছে না। আমার বারবার মনে হচ্ছে আমার আপুর উপরে কে জানি বসে আছে। আমার আপু চিৎকার দিয়ে উঠে বলল, তুই কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছিস, তোকে কিন্তু মরতে হবে, তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। কবিরাজ বলল, তোকে তো এত সহজে ছাড়া যাবে না, তোর কত বড় সাহস, এতবার তোকে নিষেধ করা সত্ত্বেও তুই আবার এই মেয়েটির শরীরে এসেছিস, তুই বারবার কেন ডিস্টার্ব করিস একে? আমার আপু চিৎকার দিয়ে উঠে বলল, শয়তান, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি না, এই মেয়েটিকে আমার অনেক ভালো লাগে, তাই আমি এখান থেকে যাই না। এর জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি, তারপরেও আমি একে ছাড়বো না, একে আমি কখনো ছাড়বো না, একে আমার সঙ্গে নিয়ে যাও। কবিরাজ বলল, একে তোর বাপের সম্পত্তি দিয়ে তোর সঙ্গে নিয়ে যাবি? একটি মেয়ে মানুষ, এর পিতামাতা আছে, তারা চাইলে তাকে বিয়ে দিতে পারে, ভালো একটি জায়গায় বিয়ে হবে তার, কিন্তু তুই আর সুন্দর জীবনটা কেন নষ্ট করতে চাস? একে ছেড়ে দে। কবিরাজকে বলল, আমি কখনোই ছাড়বো না, একে আমি কখনোই ছাড়বো না। তাই বলতেই কবিরাজ কি জানে আবার মন্ত্র বলল। মন্ত্র পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিতে আমার আপু ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমার আপুকে আমি অনেক ডাকাডাকি করি কিন্তু ওঠে না। কবিরাজ বলল, একে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিন, কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে, আশা করছি আর কোনো সমস্যা হবে না, যদি হয় তাহলে আমি তো আছি। তাই বলে কবিরাজ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে আমার আপুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই আমার আপু কি জানে একটা কথা বললো, আমি কথাটা শুনতে পেলাম না। আমি আমার আপুকে বললাম, কি বলিস তুই? আমি কিছুই বুঝতে পারিনি। আমার আপু বলল, তোর এত কথা বুঝতে হবে না, তুই এখান থেকে চলে যা। আমি আমার ঘরে চলে গেলাম। আমার আপু ঘরের ভিতরে শুয়ে আছে, জানি না একা একা সে কি কি বলতেছে। আমি আমার আব্বুকে বললাম। আমার আব্বু বলল, কবিরাজের প্রভাব পড়েছে তার উপর, হয়তো বা তার কারণে আজে বাজে কোনো কথা বলতেছে, এতে কোনো সমস্যা হবে না। তাই বলে আমি আমার ঘরে চলে গেলাম। আমার আপুর ঘরে শুয়ে আছে। একটু পরে আমি গেলাম, যে দেখে ঘুমিয়ে পড়েছে। সারা রাতে বেশ ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার আপু কলেজে যাওয়ার জন্য রেডি হলো। কলেজটা খুলেছে, এতদিন কলেজ বন্ধ ছিল।
আমার আপু কলেজে চলে গেল। বিকালবেলা আমার আপু ঘরে এলো, এসে আমার আম্মুকে বললো আমাকে কিছু খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে। আমার আম্মু আমার আব্বুকে খাবার দিল, সঙ্গে আমাকেও দিল। আমরা দুজনে খাবার খেয়ে নিলাম, নিয়ে আমার আপু শুতে চলে গেল। বিকেলবেলা আমার আপু কখনো ঘুমিয়ে পড়েনি, কিন্তু এবার দেখলাম একটু অন্যরকম। আমি ভেবেছি হয়তো বা শরীরটা খারাপ, তার কারণে যে শুয়ে পড়েছে, কিন্তু বিষয়টা একটু অন্য ধরনের। আমিও কিছুক্ষণ পরে আপুর ঘরে যেয়ে দেখি আমার আপু ঘরে নেই। আমরা চতুর্দিকে খুঁজতে লাগি, আমার আব্বুকে ফোন দেই। আমার আব্বু খুবই দ্রুত বাড়িতে চলে আসে, এসে আমার আপুর ঘরে যায়, যে দেখে আমার আপু শুয়ে আছে। আমার আব্বু ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমাকে আর আম্মুকে প্রচন্ড গালাগালি করে আর বলল মেয়ে তো ঘরে শুয়ে আছে। আমার আম্মু আর কোনো কথা বলে না। আমি তো জানি আমার আপু ঘরে ছিল না, কিন্তু কোথায় গিয়েছিল আর কোথা থেকে বা উদাও হলো। আমি তো বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমার আব্বু আমার আপুর ঘরে গেল, যে আমার আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ডাক দেয়। আমার আপু উঠলো, উঠে বললো কি হয়েছে আব্বু, তুমি এত সকালেই বাড়িতে, এত তাড়াতাড়ি কেন এলে, শরীরটা খারাপ? আমার আব্বু বললো না, শরীরটা খারাপ না। তুমি কি কোথাও গিয়েছিলে? আমার আব্বু বললো না, আমি তো কোথাও যাইনি, আমি তো ঘরে শুয়ে আছি। কেন, কি হয়েছে? আমার আব্বু বললো না কিছু না, এমনি তাই বলতেছি। তাই বলে আমার আব্বু ঘর থেকে বেরিয়ে এলো, আমরাও বেরিয়ে এলাম। আমি কিছুক্ষণ পরে আমার আপুর ঘরে গেলাম, যে আমার আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আমার আপু বলতেছে তুই কি পাগল হয়েছিস, আমি তো ঘরে ছিলাম, কোথাও যাইনি। আমি তো জানি আমার আপু ঘরে ছিল না, কিন্তু আমার আপু তো মিথ্যা কথাও বলে না। তাহলে কি আমার মনের ভুল? বিষয়টা আমার একটু সন্দেহ লাগলো। আমি আমার আপুর ঘরের দিকে বেশ ভালোভাবেই লক্ষ্য করতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম কখন আমার আপু ঘর থেকে বেরিয়ে যায়। আমি এই ধান্দায় বসে আছি সারা রাত। আমার আপুর ঘরের সামনে আমি বসে আছি, কিন্তু আমার আপু ঘর থেকে বের হয় না। আমার আপুকে আমি ডাক দেই, ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ পাই না। আমি আবারও ডাক দেই, কিন্তু এবার কোনো সারা শব্দ পাই না। তিনবারে মাথায় কোনো কথা বলে না। আমি বিষয়টা খুব একটা ভালো মনে করলাম না। আমি দৌড়েই বাড়ির পিছনে চলে গেলাম, যে জানলা দিয়ে তাকে দেখি ঘরের ভিতরে কেউ নেই। আমি তো ভয় পেয়েছি, কারণ আমার আপু কোথায় যাবে। ঘরের জানলাটাও তো লাগানো আছে, কিন্তু ঘরের ভিতরে লাইট জ্বলতেছে। আমি অনেক কষ্টে জানলাটা খুলে তাকিয়ে আছি, কাউরে দেখি না। ঘরের ভিতরে তো গ্রিল লাগানো, ঘর থেকে বের হওয়ারও প্রায় পুরোটাই অসম্ভব। বাইরে তো আমি আছি, আমার চোখকে ফাঁকি দিয়ে কেমন করে বেরিয়ে গেল। আমি তো ঘুমিয়েও পড়িনি, বসে আছি। বিষয়টা একটু অস্বাভাবিক। আমি দৌড়িয়ে দিয়ে আমার আব্বুকে ডেকে নিয়ে আসি। আমার আব্বু ঘরে দরজা টোকা দিতেই আমার আপু ঘর থেকে বেরিয়ে আসে, এসে বলল কি হয়েছে, কেন এত রাতে ডাকতেছ? আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমার আপুর দিকে। আমার আপু আমাকে বলল কি হয়েছে, আমার দিকে কেন তাকিয়ে আছিস? আমার আব্বু আমার আপুকে বলল না কিছু না, যে ঘুমিয়ে পড়ো। তাই বলে আমার আপুকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। আমাকে তো মারার মতো অবস্থা, প্রচন্ড রাগারাগি করে আমার সঙ্গে। আমি আর কি বলবো, আমি তো দেখলাম আমার আপু ঘরে নেই, কিন্তু কোথায় থেকে উধাও হয়, বিষয়টা আমার জানার আগ্রহ জাগলো। আমি পরের দিন সকালবেলা আপুর ঘরের ভিতরে সিসি ক্যামেরা সেট করে দেয়, ছোট্ট একটি গোপন ক্যামেরা, যাতে আমার আপু না টের পায়। বিষয়টা একটু খারাপ দেখালেও আমার তো জানতেই হবে আমার আপু রাত্রেবেলা কোথায় যায়। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমার আপু ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পরেই আমার আপু ঘুমের মাঝে থেকেই উঠে দাঁড়ালো, কিন্তু আমার আপুর ঘুম ভাঙেনি, ঘুমের মাঝে আছে। হঠাৎ করে কোথাও জানি উধাও হয়ে গেল। আমি দৌড়িয়ে আমার আপুর ঘরে গেলাম, যে দেখি কেউই নেই, ঘরটি খোলাই আছে। আমি ঘরের ভিতরে প্রবেশ করেছি, দেখলাম কেউই নেই। আমি আমার আব্বুকে ঘরের ভিতর থেকে ডাক দিলাম। আমার আব্বু ঘরের ভিতরে দৌড়িয়ে এলো, এসে বললো দেখো কেউই নেই। আমি প্রত্যেক দিনই দেখি আমার আব্বু ঘরে নেই, কোথায় জানি চলে যায়। তোমাদেরকে ডাক দিতে কোথা থেকে জানি এসে হাজির হয়। আমার আপু বললো হ তোমার বাথরুমে গেছে। আমি বললাম বাথরুমে না, তুমি এই ভিডিও ফুটেজটা দেখো। আমার আব্বু ভিডিও ফুটেজ দেখলো, দেখে তো অসম্ভব ভয় পেয়েছে।
আমার আব্বু বলতেছে জানি না মেয়েটা কোথায় গিয়েছে, ওখানে বসে আছে। কিছুক্ষণ পরে কোথায় থেকে জানি উদাও হয় আমার আপু, বিছানাতে শুয়ে পড়ে কম্বলের নিচে। আমাকে বলল কম্বলটা আলোক করতো, কম্বলটা এভাবে কেন পড়ে আছে। আলোক করে দেখি আমার আপু শুয়ে আছে। আমি তো আমার আপুকে দেখে ভয়তে চিৎকার দিয়ে উঠি। আমার আব্বু আমাকে বললো কি হয়েছে, চিৎকার দিয়ে উঠলে কেন? আমার আব্বুকে বললাম এখানে তোমার মেয়ে শুয়ে আছে। আমার আব্বু আমার আপুকে ডাক দিল। আমার আপু ঘুম থেকে উঠলো, উঠে বলতেছে কি হয়েছে, তোমরা আমার ঘরে কি করে এলে? আমার ঘর তখন লাগানো ছিল। আমার আব্বু বলল আগে বল তুই কোথায় গিয়েছিলি? আমার আপু বললো আমি তো কোথাও জানি, ঘরে ছিলাম। আমার আপুকে আমার আব্বু ঠাসিয়ে একটি চর মারে। চর মেরে আমার আপুকে বলল সত্যি করে বল কোথায় গিয়েছিলে? আমার আপু আমার আব্বুকে বলল জানি না, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুম থেকে চোখ খুলে দেখি আমি অন্য একটি জগতে। কি সুন্দর জায়গাটা, প্রত্যেক দিন আমি ওখানে যাই, জানি না কে আমাকে নিয়ে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি একাই একাই চতুর্দিকে ঘুরতে থাকি। হঠাৎ করে একটি ছেলে আমার সামনে আসে। আমি প্রত্যেক দিন তার সঙ্গে গল্প করি, আবার জানি না হঠাৎ করে আবার আমার ঘরে কিভাবে চলে আসি। সত্যি করে বলতেছি আব্বু, আমি কিছুই জানি না কে আমাকে নিয়ে যায়, আবার কে আমাকে রেখে যায়। আমার আব্বু বলল আচ্ছা তুই ঘুমিয়ে পড়, আমি কালকে দেখবো কি হয়েছে। তাই বলেই আমার আপু ঘুমিয়ে পড়লো। আবারও আমরা ওই ঘরেই আছি, আপুর ঘর থেকে বের হয়নি। পরের দিন সকালবেলা সেই কবিরাজকে আবারও খবর দেওয়া হলো। কবিরাজ ঘরে এলো, এসে কি জানে মন্ত্র পরে আমার আপুর শরীরে ফোঁ দিতেই সেই জিনটি আবার এসে হাজির হয়। এসে প্রচণ্ড চটপাট অনেক রাগারাগি করে কবিরাজের সঙ্গে। রাগারাগি করে কবিরাজ কি জানে একটি মন্ত্র পড়ে সেই তার হাতে থাকা মাথার খুলিতে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জিনটি খুবই ভয়ানক একটি চিৎকার দিয়ে আমার আপুর শরীর থেকে বেরিয়ে চলে যায়। সেই রাত্রেবেলায় খবর পেলাম কবিরাজটি নাকি মারা গিয়েছে। আমরা কি করব বুঝতে পারি না। পরের দিন সকালবেলা অন্য একটি কবিরাজের খোঁজে বেরিয়ে পড়ি আমি আর আমার আব্বু। খুঁজতে খুঁজতে ভালো একটি কবিরাজকে পেয়ে যাই, তাকে আমার বাড়িতে নিয়ে আসি। এসে আমার আপুর ঘটনাটাকে খুলে বললাম। আমার আপুকে ডাক দিল, ডাক দিয়ে কি জানি মন্ত্র পড়ে ফোঁ দিল আর তাবিজ দিল। শুধু তাবিজ না, আমরা ঘরটি বন্ধ করে দিল যাতে কোনো সমস্যা না হয়, দিয়ে ঘর থেকে চলে গেল। আমি খুব একটা স্বাভাবিক কিছু মনে করলাম না। আমি যতবারই ভেবেছি আর কোনো সমস্যা হবে না, ঠিক ততবারই কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। এবার আর ভাবলাম না আর কোনো সমস্যা হবে না, এবারও ভেবে রেখেছি হয়তোবা আবার আর কোনো সমস্যা হতে পারে। যাই হোক, এসব কথা বলতে বলতে সন্ধ্যা পেরিয়ে গেল। রাত্রে আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। সেই রাতটুকু ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার আপুর সঙ্গে আমরা ঘুরতে বেরোলাম, চিড়িয়াখানায় যাই। সারাদিন বেশ ভালোই কেটে যায়। রাত্রেবেলাও বাড়িতে আসি, এসে আবার আব্বু আর আমার আম্মু রান্না বসিয়ে দেয়। দুজনে হাতে হাতে কাজ করতেছে, বেশ ভালোই লাগতেছে। অনেকদিন পর আমার আপুর হাতে রান্না খাবো, বিষয়টা একটু ভালোই লাগতেছে। আমার আপু রান্না করে নিয়ে আসে, আমরা সবাই মিলে বেশ ভালোভাবেই খাবারটা খেয়ে নিই। খেয়ে নিয়ে ঘুমানোর জন্য চলে যাই। আমার আপুর সঙ্গে আমার আম্মু ঘুমাতে চলে গিয়েছে। তারা দুজনে এক জায়গায়, আমি আমার ঘরে আর আমার আব্বু তাদের ঘরে ঘুমিয়ে পড়েছে। অর্ধেক রাতে আমি ঘুম থেকে জাগনা পাই। জাগনা পেয়ে আমার আপুর ঘরে বলকি দিয়ে দেখি সবাই শুয়ে আছে। বিষয়টা আমার ভালোই লাগলো। আমি মনে করলাম হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনাটা যে এতটা বড় ভুল হতে পারে বিষয়টা আমি ভাবতে পারিনি। যাই হোক, তারপরে সকাল হয়ে যায়। সকালবেলা আমার আপুকে নিয়ে আমরা দুজনে কলেজে যাওয়ার জন্য রেডি হই। আমার আপুকে আমাকে আবার কলেজে ছেড়ে দিয়ে সে তার কলেজে চলে যায়। সন্ধ্যার আগে দুজনেই আবারও একসঙ্গে বাসায় আসি। এরকম করে বেশ কিছুদিনই কেটে গেল। তারপরে হঠাৎ করে একদিন আমার ঘুম ভাঙে রাত্রেবেলা। আমার কি জানে একটা মনে হলো, আমি আমার আপুর ঘরে ভুলকি দিতে দেখি আমার আপু ঘরে নেই, অথচ ঘরের দরজাটা খোলা কিন্তু মেন গেটটা লাগানো। আমার আপু কোথায় গিয়েছে আমার
সন্দেহ জাগলো। আমি আমার আপুর ঘরে মাঝ বরাবর বসে আছি। হঠাৎ করে আমার চোখ লেগে গিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার আপু বিছানায় শুয়ে আছে। বিষয়টা আমার অস্বাভাবিক লাগলো। আমি ঘর থেকে খুবই দ্রুত বেরিয়ে যাই। পরের দিন সকালবেলা আমার আব্বুকে সব ঘটনা খুলে বলি। আমার আব্বু বিষয়টা শুনে বললো, এবার হয়তো বা তোর মনের ভুল, এ কয়দিন যেন আর কোনো সমস্যা হয়নি, তাইলে আর কোনো সমস্যা হবে না, তুই হয়তো ভুল দেখেছিস। আমি কথা আর বাড়ালাম না। আমি আমার কলেজে চলে যাই। বিকেলবেলা কলেজ থেকে বাড়িতে আসি, এসে দেখি আমার আপু ঘরে শুয়ে আছে। আমি আমার আপুর ঘরে গেলাম, যে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর, কলেজে যাসনি? আমার আপু বললো, না শরীরটা ভালো না। বললাম, কেন, কি হয়েছে? আমার আপু বললো, আমার গায়ে তো প্রচন্ড জ্বর, হাত দিয়ে দেখ। হ্যাঁ, আমি হাত দিয়ে দেখি আমার আপুর শরীরটা জ্বর জানে পুড়ে যাচ্ছে। আমার আপুকে বললাম, ওষুধ নিয়ে আসিস নি? আমার আপু বললো, হ্যাঁ নিয়ে এসেছি, আব্বু ওষুধ নিয়ে এসে দিয়েছে। বললাম, আচ্ছা তুই শুয়ে থাক, আমি দেখি। বলে আমি আমার ঘরে চলে যাই, যে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেই। নিয়ে আমার আব্বুকে বললাম, তুমি আবার একটু ডাক্তারের কাছে যাও, যে ডাক্তারকে বলে আর একটু ওষুধ নিয়ে আসো, ডাক্তারকে বলো জ্বর কমতেছে না। আমার আব্বু বললো, বিকেল বেলায় ওষুধ নিয়ে যাচ্ছি, এখনো সমস্যা হবে না, দেখা যাক, যদি না ছাড়ে তাহলে গতকাল আবার ওষুধ নিয়ে এসে দিব। হ্যাঁ বলে আমার আব্বু চলে গেল। এদিকে সন্ধ্যা নেমে এলো। আমি আমার আপুর সঙ্গে বসে গল্প করতেছি। এর ভিতরেই আমার আপুর ভিতরে একটু পরিবর্তন লক্ষ্য করলাম। সে যেন কোনো কথা বলতেছে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হলো না। আমার আপুকে বললাম, কি হয়েছে তোর, চুলগুলো এই অবস্থা হচ্ছে কেন? আমার আপু কোনো কথা বলে না। আমি আমার আপুর দিকে তাকিয়ে আছি। আমার আপু হঠাৎ করে আমার দিকে তাকিয়ে কি জানে একটা বলে, আর কণ্ঠটা যেন চেঞ্জ হয়ে গিয়েছে। আর ভিতর থেকে কেউ একজন পুরুষ কণ্ঠে বলতেছে, তুই এখান থেকে চলে যা, তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু তুই মরবি, এখান থেকে চলে যা, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। আমি আমার আব্বুকে সব ঘটনা খুলে বললো। আমার আব্বু আমার আপুর ঘরে দৌড়ে এলো, এসে আমার আপুকে বললো, কি হয়েছে তোর? আমার আপুর শরীর থেকে সেই লোকটি পুরুষ কণ্ঠে বলতেছে, তোদের তো সাহস কম না, বারবার আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করিস কেন, কি জন্যে? বেশি বার বাড়িস না, তাহলে কিন্তু কাউকে ছাড়বো না, সবাই মরবি। তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তার সঙ্গে তোদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো, কথাটা যেন মাথা থাকে। তাই বলে লোকটি আমার আপুর শরীর থেকে বেড়ে যায়। আমার আপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার আব্বু খুবই দ্রুত কবিরাজকে ফোন দেয়। কবিরাজ এসে আমার আপুকে যারা ফোন দিয়ে দেয়, দিয়ে আমাদের ঘরটি আবারও বন্ধ করে দেয়, দিয়ে কবিরাজ চলে যায়। কিছুদিন বেশ ভালোই কেটে গেল। তারপরে হঠাৎ করে একদিন আবার আমার আপুর শরীরে এসে হাজির হলো। আমার আপু খুবই ভয়ানক আচরণ করতে শুরু করলো। আমার আপুর সঙ্গে যেন কেউ কথা বলতে পারে না, সেই আমার আপুকে যেন পুরোটাই বশ করে নিয়েছে। আমার আপুর ভেতর থেকে বিভিন্ন উচ্ছিদ ভাষায় গালাগালি করতে থাকে সবাইকে। আমার আব্বু দৌড়ে যেয়ে সেই কবিরাজকে ফোন দেয়। কবিরাজ খুবই দ্রুত চলে আসে, এসে আমার আপুর হাতটি চেপে ধরে, ধরে কি যেন একটা মন্ত্র পড়ে আমার আপুর হাতে একটি সুতো বেঁধে দেয়। তারপর থেকে যেন লোকটি বেশ রাগান্বিত হয়ে কবিরাজকে অখাদ্য ভাষায় গালাগালি করতে লাগে। কবিরাজ বলল, তোকে অনেকবার সুযোগ দিয়েছি, এবার আর কোনো সুযোগ দিব না। কবিরাজ কি জানি মন্ত্র পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিল। ফোঁ দিয়ে আমার আপুর টেনে আঙ্গুলটা একটি বোতলের ভিতর ধরল। ধরতেই সেই লোকটি কি যেন একটা মন্ত্র পড়ল, পড়ে আমার আপুর শরীরে ফোঁ দিতেই বোতলের ভিতরে কিছু ধোঁয়া এসে প্রবেশ করে, আর আমার আপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি কবিরাজকে বললাম, আমার আপুকে কি করলেন আপনি? আমার আপু অজ্ঞান হয়ে পড়ে গেল। কবিরাজ বলল, সেই জিনটিকে আমি আমার আয়ত্তে নিয়ে নিয়েছি, তাকে বন্দি করেছি, তোমার আপুর আর কোনো সমস্যা হবে না। তাই বলে কবিরাজ তার হাদিয়া নিয়ে ওখান থেকে চলে গেল। আমার আপু কিছুক্ষণ পরে সুস্থ হলো।
তারপর থেকে বেশ ভালোই দিন কেটে গিয়েছে, প্রায় 3 বছরের মতো কেটে গিয়েছে, আর কোনো এখন পর্যন্ত সমস্যা হয়নি। আশা করছি আর কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে এখন আমরা বেশ সুখে আছি। আমার আপুকে বিয়ে দিয়েছি। আমার আপুর একটি মেয়ে আছে, আমার ভাগ্নি। মেয়েটি খুবই সুন্দর। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা আমার খুব একটা পরিচিত না, কারণ আমি আমার বন্ধুর সঙ্গে সেই জায়গায় গিয়েছিলাম। রাস্তাটা আমার অপরিচিত হলেও আমার বন্ধুর খুবই ভালোই পরিচিত। আমি হেঁটে যাচ্ছি। ঠিক রাত তখন 9টা বা 9:30 মতো হতে পারে। আমি হেঁটে যাচ্ছি, আমরা দুজনে গল্প করছি আর হাঁটতেছি। হঠাৎ করে পিছ থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি পিছন থেকে ঘুরে তাকালাম। পিছনে দেখলাম কেউ নেই। পিছনে কেউ নেই, অথচ কিছু একটা পড়ার শব্দ তো পেলাম। আমার বন্ধু বলল হয়তো বা কোনো গাছের ডাল ভেঙে যেতে পারে। আমরা পিছন থেকে হেঁটে গেলাম, কিন্তু পিছনে কিছুই দেখলাম না। বিষয়টা একটু অস্বাভাবিক না? একটা কিছু পড়ার শব্দ পেলাম, কিন্তু কিছুই নেই। বিষয়টা অস্বাভাবিক। তাই ভিতরে রাত্রেবেলা আমরা ওখান থেকে ঘুরে আবার সামনে থেকে হাঁটতে লাগলাম। গল্প করতেছি আর হাঁটতেছি। আবারও ঠিক একই শব্দ, আবারও কিছু একটা বলল। পিছন থেকে সঙ্গে সঙ্গে ঘুরে থাকা, কিচ্ছু নেই। আমি কিছুটা ভয় পেলাম। আবারও আমার বন্ধু বলল কিচ্ছু নেই, যেমন কিচ্ছু নেই ভয় পাওয়ার মতো। আমি আবারও নর্মাল হয়ে গেলাম। যাই হোক, ভয়টা কিছুটা হলেও কেটে গিয়েছে। সামনে দিকে হাঁটতেছি আর আমার কান খাড়াই আছে। যদি আবারও কিছু পড়ার শব্দ পাই, এবার একটু অন্যরকম একটু শব্দ। এবার কিছু পড়ার না, কেউ একজন কান্না করতেছে। আমরা থেমে গেলাম। পিছন দিকে ঘুরে তাকালাম, কিচ্ছু নেই। কান্নার শব্দ তো আসতেছে। আমি যেন আমার বন্ধুকে বললাম, আচ্ছা সত্যি করে বলতো এখানে কি কিছুই নেই, জিন ভূত বা আত্মা এরকম কিছু? আর বন্ধু বলল না, এখানে কিচ্ছু নেই, এসব তোর মনের ভুল, এসব মিথ্যা ভয় পাস না আর আমাকেও ভয় দেখাস না। এটা হয়তো বা আমাদের মনের ভুল হতে পারে। আমরা ভেবেছি জিন ভূতের কথা, যার কারণে হয়তো বা মনে হচ্ছে তাই। আমার বন্ধু বলল সামনের দিকে এগিয়ে যায়, চল। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার কোনো কথা বলতেছি না, দুজনেই নীরব। সামনের দিকে এগোতে লাগলাম। শব্দটা যেন আমাদের পিছু ছাড়তেছে না, আমাদের পিছু পিছু কেউ একজন কান্না করতেছে আর আসতেছে। এবার আমার কানের ঘরে কেউ একজন আমাকে বলতেছে, সামনে দিকে এগোস না, যেখানে আছিস এখানে থাক, সামনে দিকে যাওয়াটা তোর জন্যে ঠিক হবে না। আমি আমার বন্ধুকে বললাম, কে তুই? আমার কানের ঘরে কি বললি? তুই বলেছিস বল। আর বন্ধু বলে না, তোর কানের ঘরে তো আমি কিচ্ছু বলিনি, আমি তো কথাই বলিনি। আমি বললাম তাহলে কে কথা বললো আমার সঙ্গে? কে আমাকে বললো সামনে দিকে যাস না? আমার বন্ধু বলল এটা তোর মনের ভুল, চল এগিয়ে চল। আমি আমার বন্ধুকে বললাম না, সামনে দিকে আর যাবো না। আর বন্ধু বললাম সামনে দিকে না গেলে বাড়িতে কেমন করে যাবি? আমিও ভাবলাম হ্যাঁ, সামনে দিকে যদি না দেয় তাহলে বাড়িতে কেমন করে যাব। আমরা সামনে দিকে এগোতে লাগলাম, মনে একটু সাহস বাড়িয়ে নিলাম। সামনে দিকে হাঁটতেছি। এবার দোয়া কালাম পড়তেছি আর হাঁটতেছি। তেমন কিছু আর ঘটলো না। রীতিমতো রাস্তার মাঝ বরাবর একটি ঘন জঙ্গল আছে। ছোট্ট হলেও জঙ্গলটা খুবই ভয়ানক, কারণ আশেপাশে চতুর্দিকে নীরব, কারো কোনো সারা শব্দ নেই, একটি পাখির পর্যন্ত ডাক নেই। গা ছমছমে পরিবেশ, চতুর্দিকে অন্ধকার। ধীরে ধীরে বাতাস বইতেছে। বাতাস যেন আমাদের শরীরে লেগে
পুরো শরীরটা শীতল করে দিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করে জঙ্গলের মাঝ বরাবর আমাদের সামনে একটি গাছ ভেঙে পড়ে। আমি তো ভয়ে লাফিয়ে উঠি। জঙ্গলের ভিতর থেকে তাজা একটি গাছ ভেঙে পড়া যা তা কথা না। এমন কোনো বাতাসও নেই। বাতাস বইতেছে ঠিক আছে, এতটাও না যে একটা গাছ ভেঙে ফেলতে পারে। আমি তো ভয় পেলাম। আমার বন্ধুকে বললাম, আচ্ছা সত্যি করে বল, এখানে কি কিচ্ছুই নেই? আর বন্ধু বলল, তুই কি আমাকে বিশ্বাস করিস না? আমি বললাম, না এটা না, আজকে আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা তো অবিশ্বাস করার মতোই, তাই না? আর বন্ধু বলল, হ্যাঁ বুঝতে পারলাম সবই, তারপরেও তো তেমন কিছু নেই এখানে। আমি তো তেমন কিছু শুনিনি। আমি আমার বন্ধুকে বললাম, আমাদের সামনে দিকে এগোনোটা ঠিক হবে না। আর বন্ধু বলল, সামনে দিকে না এগোলে এখানেই থাক, এই জঙ্গলের ভিতরে রাত কাটা। আমি আর কি বলবো। আর বন্ধুকে বললাম, আচ্ছা চ। গাছটা দিয়ে পার হয়ে গেলাম। গাছটা পার হয় এমন হয় আমার সব থেকে বড় ভুল হয়েছিল, কারণ গাছটা পার হওয়ার কিছুক্ষণ পরেই পিছন দিকে তাকিয়ে দেখি গাছটা আর ওখানে নেই। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ একটি তাজা গাছ মাটিতে পড়েছে, সেই গাছ আবারও উঠে গিয়েছে। বিষয়টা অস্বাভাবিক না? আমি আমার বন্ধুকে বললাম, এখানে আর থাকাটা মোটেও ঠিক হবে না, চল দৌড়িয়ে চলে যাই। আমার বন্ধু বললো, হ্যাঁ চল। আমরা ওখান থেকে দৌড় দিলাম। আমরা দৌড়চ্ছি, দুজন মানুষ জঙ্গল থেকে বের হয়ে গেলাম। ইতিমধ্যেই চাঁদের আলো যেন রাস্তাটা ঝলমল করে উঠেছে। চাঁদের আলো আমাদের শরীরে লাগতেছে। সামনে দিকে চাঁদের আলোর পাশাপাশি আমাদের ছায়াটাও বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা দুজন দৌড়িয়ে যাচ্ছি, ছায়া মনে হচ্ছে তিনজনের। বিষয়টা অস্বাভাবিক। তিনজনের ছায়া দেখে আমি তো ভয় ওখানে দাঁড়িয়ে পড়েছি। আমি দাঁড়ালাম, আমার বন্ধু দাঁড়ালো, সঙ্গে আরেকটি ছায়াও দাঁড়িয়ে পড়েছে। এই ছায়াটা কার? পিছন দিকে ঘুরে থাকায় দুজনেই দেখলাম কেউই নেই। সামনে দিকে তাকালাম, ছায়াটা নেই। আমরা আবার ওখান থেকে দৌড় দিলাম। এবার আর কোথাও দেরি করলাম না, এক দৌড়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে আমি আমার বন্ধুকে বললাম, আমি বাসে থাকতে আর কখনো তোদের গ্রামে আসবো না। আমার বন্ধু বলল, বন্ধু ভয় পাস না, আমি সত্যি জানতাম না ওই রাস্তায় এত সমস্যা হতে পারে। জানলে কি তোকে নিয়ে যেতাম। আমি আর কি বলবো। আমার বন্ধুকে বললাম, আমি আর কথা বলতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে, আমি শুয়ে পড়বো, ঘুমাবো এখন। আমার বন্ধু আমাকে বললো, আচ্ছা যা, তোর রুমে যা। আমি আমার রুমে চলে গেলাম, যে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমি যেন আর চোখ টানে ওঠাতে পারি না, এত পরিমাণ ঘুম ধরেছে। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে কে যেন আমাকে ডাকতেছে। আমি উঠে বসলাম, দেখলাম কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম, কে আমাকে ডাকে? পরিচয় দেন, কে আপনি, কোথা থেকে ডাকতেছেন? কেউ কোনো কথা বলে না। আমি কি করব বুঝতে পারি না। আমি না পারতেছি এদিকে যেতে, না পারতেছি ওইদিকে যেতে, কারণ আমার বন্ধুর বাসায় তেমন কেউ নেই। আমার বন্ধু আর আমি, আমরা দুজনেই বাসায়, আর কেউ নেই, কারণ আমার বন্ধুর মা বাবা কেউ বেঁচে নেই, সে একাই থাকে। আমরা তো দুজনেই রুমমেট, দুজনেই একই জায়গায় জব করি। শুধু তাই না, দুজনে একই বাসায় থাকে। আমার বন্ধুর পাশে আমি বেড়াতে এসেছি। আমি কি করব বুঝতে পারি না। আমি কাউকে ডাকতে পারতেছি না। সারা রাত আর আমার এতটুকু পরিমাণও ঘুম হলো না। আমি সারা রাত জাগিয়ে রয়েছি। সকালবেলা ফজরের আজান যখন দিয়ে দিয়েছে, তখন আমার একটা চোখ লেগে গিয়েছে, তখন আমি ঘুমিয়ে পড়েছি।
প্রায় 9টা বা 9:15 বাজে। এই সময়ে আমার বন্ধু এসে আমাকে ডাকতেছে। আমি আমার বন্ধুকে বললাম, আমাকে ডাকিস না, আমার উঠতে দেরি হবে, তুই কোথাও গেলে যা ঘুরায়। তাই বলে আমি আবারও ঘুমিয়ে পড়েছি। আমার যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে দেখলাম প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। আমি খুবই দ্রুত উঠে হাত মুখ দিয়ে গোসলটা সেরে নিয়ে ফ্রিজে ভাত রেখে গিয়েছে আমার বন্ধু। আমি ভাত খেয়ে নিই, নিয়ে একা একা গ্রাম ঘুরতে বেরিয়ে যাই। গ্রাম ঘুরে দেখতেছি, বেশ ভালো লাগতেছে। ঘুরতে ঘুরতে একটি বয়স্ক লোক, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, সঙ্গে মাথায় একটি সাদা টুপি। লোকটি আমাকে দেখে ডাক দিল। আমি লোকটির কাছে এগিয়ে গেলাম, লোকটিকে সালাম দিলাম। লোকটি আমার সালামের জবাব দিল। জবাব দিয়ে বলতেছে, তুমি বাঁচতে চাইলে যত দ্রুত সম্ভব এই গ্রামটা ছেড়ে চলে যাও, নাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। যাই হোক, বিষয়টা তুমি মাথায় রেখো। তাই বলে লোকটি ওখান থেকে চলে গেল। আমি লোকটিকে বেশ ভালোই ডাকলাম, অনেকবারই তাকে ডাক দিয়েছে, কিন্তু লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না বা আমার কথার কোনো জবাব দেয় না। ওখান থেকে চলে গেল। আমি দৌড়িয়ে লোকটির পিছনে গেলাম। লোকটি একটি গাছের আড়ালে পড়ে গেল। আমি দৌড়ে গাছের কাছে এসে দেখলাম কেউ নেই। চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম, কিন্তু লোকটিকে পাই না। লোকটি একটি ভয় ঢুকে দিয়েছে আমার মনের ভিতরে। গত রাতে যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে গিয়েছে, আর রাত্রেবেলাও আমার সঙ্গে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। আমি তো মানুষ, আমারও তো মন আছে, আমি তো ভয় পাই। আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুকে বললাম, আমাদের এই জায়গায় থাকাটা মোটেও সেফ হবে না, চল আমরা ঢাকায় ব্যাক করি। আমার বন্ধু যেতে রাজি হলো না। আমি একাই যাওয়ার জন্য রওনা দিলাম। আমি দিন সকালেই বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, প্রায় রাত 7:30 বা 8:45 বাজে। এই সময় আমি ঢাকায় নামি। ওখান থেকে রিক্সা ধরে আমার বাসায় চলে যাই। বাসায় আমি একা। আমার ঢাকায় তেমন কিছু মনে হলো না। আমি রাতটা কাটিয়ে দিলাম বেশ ভালোভাবে। আমার তেমন কিছু মনে হলো না, বা আধে বাজে কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে ঘুরপাক খেলো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার অন্য বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা করি। সারাদিন তাদের সঙ্গে আড্ডা দিয়ে আমি সন্ধ্যার পরে বাসায় চলে আসি। এসে রান্না বসিয়ে দিই। রান্নাটা হওয়া ডাক। এর ভিতরে হঠাৎ করে আমার রুমের ভিতরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। দৌড়ে আমার রুমে চলে গেলাম। যে দেখি আমার একটি ছবি টাঙানো ছিল ঘরে দেয়ালে। সেই ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। আমি ছবির কাঁচগুলো উঠিয়ে নিলাম, নিয়ে জানলা দিয়ে ফিরে দেওয়ার জন্য জানালা খুললাম। জানালা খুলতেই যে জিনিসটা আমার চোখে বললো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গিয়েছে। মাথাটা চক্কর দিতে লাগলো। চোখ দুটো যেন আমি বন্ধ করতে পারতেছি না। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। হয়তোবা আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি জানালা দিয়ে কি দেখেছি। হ্যাঁ, আপনার ভাবনাটাই ঠিক। জানালা ওই পারে একটি লোক দাঁড়িয়েছিল। লোকটির সারা শরীরটা যেন ফেটে গিয়েছে। লোকটির সারা শরীর দিয়ে রক্ত পড়তেছে। লোকটি আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। লোকটি যেন চোখের পলক ফেলতেছে না। আর চোখ দুটোর কথা কি বলবো, চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে আছে। লোকটি আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কোনো দিকে লড়তেছে না। আমি খুবই দ্রুত জানালাটা বন্ধ করে দিই। জানালাটা বন্ধ করে দিয়ে
ঘরের ভিতরে এসে বিছানায় বসে পড়ি। আমি আর কোনো কথা বলতে পারতেছি না। জানি না আমার সঙ্গে এসব কি ঘটতেছে। বিষয়টা আমি হুজুরকে জানানোর সিদ্ধান্ত নিলাম। আমার পরিচিত একটি হুজুর আছে। হুজুরটা খুবই ভালো, এসব লোকের বেশ ভালো চিকিৎসা করে। আমি পরদিন সকালবেলা খুবই দ্রুত হুজুরের সঙ্গে যেয়ে দেখা করি। হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে বলল, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার চিকিৎসা করবো, ইনশাল্লাহ তুমি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। হুজুর আমাকে একটি তাবিজ দিল আর পানি দিল। হুজুর আমাকে বলল, পানিটা দিনে 3 বার বা 4 বার খেয়ে নেবে, আর শুয়ে পড়ার আগে আগে পুরো ঘরে পানি ছিটিয়ে দিবে। তারপরেও যদি সে লোকটি তোমার সামনে আসে বা জানালা পাশে দাঁড়িয়ে থাকে, এর 1 ফোঁটা পানি যদি তার শরীরে পড়ে, তাহলে সে আর কখনো আসবে না। বিষয়টা মাথায় রেখো। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি তোমার শরীরটা বেশি পরিমাণ খারাপ লাগে, তাইলে তুমি কিছু দোয়া আছে লিখে দিলাম, সেই দোয়াগুলো পাঠ করবে। পাঠ করে তোমার শরীরে ফু দেবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি ওখান থেকে চলে এলাম। এসে আমার বন্ধুর সঙ্গে ঘুরতে বেরোলাম। ফিরে আসি রাত 8টার দিকে। এসে পাক শুরু করে দেই। এর ভিতরে আমি পানি 2 বার খেয়ে নিয়েছি। তাবিজটা তো আমি পরে নিয়েছি, তেমন কিছু মনে হলো না। আমি রান্না করে খাবার খেয়ে নেই, নিয়ে ঘুমানোর আগ মুহূর্তে পুরো ঘরে পানিগুলো ছিটিয়ে দেই, দিয়ে শুয়ে পড়েছি। সারা রাত কেটে গেল, আমার তেমন কিছু মনে হলো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ছুটির মেয়াদ শেষ, কাজ চলে যায়। এর ভিতরে আমার বন্ধু চলে এসেছে, দুজনে কাজে চলে যায়। সারাদিন কাজ করে রাত্রে দুজনে ফিরে আসি। এসে আমি রান্না বসিয়ে দিই। আমার বন্ধু ঘরটা পরিষ্কার করতেছে। রান্না হওয়া দাগ উঠে গিয়েছে। আমার বন্ধুকে আমি বললাম, এদিকে একটু খেয়াল রাখিস, আমি একটু বাথরুমে যাবো। তাই বলে আমি বাথরুমের দিকে রওনা দিই। বাথরুমে দরজাটা খুলতে যে জিনিসটা আমার চোখে পড়লো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাথরুমে দরজাটা খুলতেই দেখলাম বাথরুমের পাশে রক্ত পড়ে আছে। আমি আমার বন্ধুকে ডাক দিলাম, দিয়ে বললাম, তোর কি কোথাও কেটে গিয়েছে নাকি? আমার বন্ধু বলল, না। এবং তাহলে এখানে রক্ত কোথা গেল? বিষয়টা খুবই ভাবার বিষয়। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না কি কারণে এরকম হচ্ছে। আমার মাথাতে ঘাম ঝরতেছে, অথচ পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে বরফের মতো। আমার বন্ধু বলল, তোর মনে হয় প্রেশারের সমস্যা আছে। আমি বললাম, আরে না, ওসব কিচ্ছু না, জানি না ঘটনাগুলো কেন ঘটতেছে। আমার হুজুরের কথা মনে হলো। আমি দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করে ম্যাজিকের মতো শরীরটা মোটামুটি স্বাভাবিক হয়ে গেল। মাথার থেকে ঘাম পড়াটা বন্ধ হয়ে গেল। আমি হুজুরকে উদ্দেশ্য করে বললাম, হুজুর আমাকে যেটা বলেছিল এটাই ঠিক। তার মানে আমার কোনো সমস্যা হয়েছিল, হয়তোবা কেউ দূর থেকেও দৃষ্টি দিতে পারে। আমরা খাবার খেয়ে নেই, নিয়ে ঘুমানোর আগে পানিটা চতুর্দিকে ছিটিয়ে দিই। দিয়ে জানালার পাশে যেতেই হঠাৎ করে জানালার ঠাই দুটা ফেটে গিয়েছে। আমি তো চিৎকার দিয়ে উঠেছি। শুধু তাই না, সেখান থেকে গ্লাসের কিছু টুকরে এসে আমার হাতে ফুটেছে। শুধু আমার না, আমার বন্ধু পিছন দিক হয়ে দাঁড়িয়েছিল, তার পিঠেও একটি কাঁচ ফুটেছে, সেটা বেশ ভালোই গর্ত হয়ে গিয়েছে। আমি আর দেরি করলাম না, তখনই আমার বন্ধুকে নিয়ে হসপিটালে চলে যাই। আমার বন্ধুর পিঠটা ড্রেসিং করে দেয়, আমার হাতটাও ড্রেসিং করে দিল, দিয়ে ব্যান্ডেজ করে দিল। আমরা ওখান থেকে চলে এলাম।
আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় রাত 3টা বেজে গিয়েছে। আমরা দুজনে শুয়ে পড়েছি। আমার চোখে তো প্রচণ্ড ঘুম, কারণ এত রাত পর্যন্ত আমি কখনো জাগি না। আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরেই কারো একটি চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধু আমার কাছে নেই। সে দেওয়ালের এক কোণায় বসে আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি ওখানে কেন, কি হয়েছে? আমার বন্ধু কোনো কথা বলে না। হ্যাঁ, এমন ভাবে আমার বন্ধু কাঁদতেছে, যেন দেখে মনে হচ্ছে তার শরীরে প্রচণ্ড জ্বর। সে এভাবে কাঁদতেছে। আমি আমার বন্ধুকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কিছুক্ষণ তার মাথায় হাত বুলাতে সে ঘুমিয়ে পড়েছে। আমার তো চোখে প্রচণ্ড ঘুম, আমিও ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমি আবারও কবিরাজের সঙ্গে দেখা করি। কবিরাজকে আবারও সব ঘটনা খুলে বললাম। কবিরাজ আমাকে বলল, তোমার কোনো চিন্তা করো না, এবার এর ব্যবস্থা আমি করতেছি। তাই বলে কবিরাজ ওখান থেকে চলে গেল। আমাকে বলল, তুমি রাত্রে আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি সন্ধ্যার পরে কবিরাজের সঙ্গে দেখা করি। কবিরাজ আমাকে বলল, সেই রাত্রে তোমাকে ওরা ভয় দেখাচ্ছিল, তোমরা যখন ভয় পাওনি তখন গাছ রূপে একজন তোমার সামনে পড়েছিল, তুমি তাকে দিয়ে পার হয়ে এসেছিলে, তার প্রভাব তোমার উপর পড়েছে। সে তোমার পিঠ ছাড়তেছে না। যাই হোক, তাকে তোমার পিঠটা ছাড়িয়ে দিয়েছে। সে আর কখনো তোমার সামনে আসবে না। তুমি খেয়াল রাখবে, ওই রাস্তাতে যদি কখনো যাও তাইলে অবশ্যই মনে করে সেই গাছ যে জায়গায় পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে সেখান থেকে খুবই জোরে ডাক দিয়ে সরি বলবে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। তাইলে তোমাকে ওরা চিরজীবনের মতো মুক্তি করে দিবে। তারা আর কখনো তোমার সামনে আসবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি পরের দিন সকালেই খুবই ভোরে আমার বন্ধুকে নিয়ে সেখানে চলে যাই। ওখানে যেতে আমার প্রায় 7 ঘন্টার মতো লেগেছিল। যাই হোক, ওখানে যেয়ে আমি সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে তাদের কাছে ক্ষমা চাই। শুধু ক্ষমা চাই না, আমি তাদের কাছে ক্ষমা চেতে যেন আমার চোখের পানিটা আমি ধরে রাখতে পারি না। ওখানে কান্না করতে করতে বসে পড়ি। জানি না, কেউ একজন পিছন থেকে বলতেছে, এখান থেকে চলে যা, তোরা কোনো সমস্যা হবে না, যা এখান থেকে চলে যা। আমি কথাটা শুনে দৌড়িয়ে ওখান থেকে চলে এলাম এক টানে ঢাকায়। সেই থেকে বেশ কিছুদিন আমি ঢাকায় থাকি। হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বর। বিষয়টা আমার তেমন কিছু মনে হয় না, কারণ জ্বর স্বাভাবিক বিষয়। বেশ কিছুদিন ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে জ্বরটা আমার ভালো হয়ে যায়। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে তো আপনারা সবাই চেনেন, আমি সুমন। আমি আমার মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমি আর আমার ফ্রেন্ডের নাম কায়ুম। আমি কায়ুমকে নিয়ে আমার মামা বাড়িতে বেড়াতে যাই। আমি আমার মামা বাড়িতে বেড়াতে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টির কারণে গাড়ি থেকে নেমে আর হাঁটতে পারতেছি না, এত বৃষ্টি। কিছুক্ষণ থাকার পরে বৃষ্টিটা যেন থেমে গেল। বৃষ্টি থেমে যাওয়ার পরেও একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে। বৃষ্টির ঝিরিঝিরি ছাউন, আরও হালকা বাতাসে যেন ঠান্ডায় আমাদের দুজনে পুরো শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি ওখান থেকে টিপি পায়ে হাঁটতে লাগলাম। দুজনে কথা বলতেছি আর হাঁটতেছি। আমার বন্ধু কায়ুম আমাকে প্রশ্ন করলো, তোর মামা বাড়ি এখনো কত দূর? আমি কায়ুমকে বললাম, আর বেশি দূরে না, আর এখান থেকে মনে হয় সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট হাঁটতে হবে। তারপরে একটি নদী পড়বে, নদীটা পার হলেই আমার মামা বাড়ি। তখন বাজে প্রায় রাত 3টার মতো। আমি আমার মামাকে ফোন দিলাম। আমার মামা ফোনটি রিসিভ করে না।
আমি ভেবে নিয়েছিলাম হয়তোবা ঘুমাচ্ছে। আমি আর ডিস্টার্ব করলাম না, ওখান থেকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমি নদীটা পেয়ে গেলাম। নদীতে গিয়ে ঘুটঘুটে অন্ধকার। আমি মোবাইলে লাইটটা জ্বালালাম। এত দূরে এলাম, এতটা অন্ধকার ছিল না, কিন্তু নদীতে যেন একটু বেশি অন্ধকার মনে হলো। আমি নদীতে যেয়ে ওখানে মাঝিকে ডাকতে লাগলাম। আমি মাঝিকে বললাম, মাঝি ভাই আছো? মাঝি ভাই, ওই তুমি আছো নাকি? মাঝি ভাইও আমার প্রশ্নের জবাব দিল। হ্যাঁ বাবু, কি আপনি কোথায় যাবেন এত রাত্রে? আমি মাঝিকে বললাম, একটু ওই পারে যাব, আমাকে ওই পারে নামাই দিয়েছো। মাঝি আমাকে বলল, ওই ভাত তো বললাম, কোন গায়ে যাবেন আমাকে একটু বলেন। আমি মাঝিকে বললাম, আমি পরানপুর গ্রামে যাব। মাঝি যেন আমার কথাটা শুনে মাঝির মুখটা চুপসে গেল। মাঝির মুখটা কালো হয়ে গেল। আমি হারিকেনের আলোতে খুবই স্পষ্টভাবে দেখতে পারি। মাঝি আমাকে বলল, পরানপুর গ্রামে এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না, আমাকে আপনারা মাফ করে দিবেন বাবু। আমি এত রাত্রে পরানপুর গ্রামে যেতে পারবো না। মাঝিকে আমি বললাম, কেন পারবে না? চলো আমাদেরকে নামিয়ে দিয়ে এসো। কায়ামো মাঝিকে বলল, আমার বন্ধু তো কি বলেছে, আমাদেরকে নামায় দিয়েছিলে তো পারো, নামায় দিয়েছো, তোমার ভাড়া দা তার থেকে কিছু বেশি দিব। মাঝি যেন মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না। আমরা ঋতুপূর্বক জোর করে নৌকায় উঠে পড়লাম। মাঝি আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি তার কোনো কথাই শুনলাম না। মাঝিকে ঋতুপূর্বক জোর করে আমরা ওই গ্রামের দিকে নিয়ে গেলাম। মাঝি নৌকা বাজছে, মিটমিটে বাতাস, ঝিরি ঝিরি বৃষ্টিতে যেন পানিরা খেলা করতেছে। আশেপাশে শিয়ালের অনেক শব্দ, শিয়াল ডাকতেছে। মাঝি যেন চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায় আর নৌকা বায়। নৌকা চালাতে চালাতে এক সময় মাঝি আমাকে বলল, বাবু, আপনি যে ওই গ্রামে যাচ্ছেন, ওই গ্রামে আপনার কি আছে? আমি মাঝিকে প্রশ্নের উত্তরে বললাম, আমার মামা থাকে ওই গ্রামে। মাঝি আমাকে বলল, আপনার মামা থাকে বাবু? আপনাকে বলেনি ওই গ্রামের রহস্য? আমি মাঝিকে বললাম, না, এরকম তো কিছু বলেনি। কেন, কি হয়েছে ওই গ্রামে? মাঝি মুখটা যেন আবার অন্ধকারের মতো ঢেকে এলো। মাঝি তোতলায় তোতলায় বলতেছে, আসলে কি বাবু, ওই গ্রামে একটি আত্মা থাকে। আমি মাঝিকে বললাম, আত্মা? কই থাকে আত্মা, কোন জায়গায়? আমি তো এসব কিছু শুনিনি। আয়ম আমাকে বলল, কি রে বন্ধু, তুই কি আত্মাকে বিশ্বাস করিস? আমি আয়মকে বললাম, বিশ্বাস করা বা না করা এটা খুব একটা বড় বিষয় না। লোকটার মুখের দিকে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি লোকটা মিথ্যা কথা বলতেছে না। আয়ম আমাকে বলল, এটা তো কোনো প্রমাণ নেই, তুই এই কথাটা কীভাবে বিশ্বাস করিস? যদি কোনো প্রমাণ দিতে পারতো তাহলে নয় বুঝতাম, হ্যাঁ এটা বাস্তব। তারপরে মাঝি আমাদেরকে উদ্দেশ্য করে বলল, বাবু, আমি মিথ্যা কথা বলতেছি না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার মামাকে ফোন দিয়ে শুনতে পারেন। এত রাত্রে ওদিকে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে না। আমি মাঝিকে উদ্দেশ্য করে বললাম, আমার মামার কাছে ফোন দিয়েছিলাম, আমার মামা ফোনটা রিসিভ করতেছে না, তার কারণেই আমি কাউকে কিছু বলতে পারতেছি না। মাঝি আমাকে বলল, বাবু, যদি আপনি ভালো চান তাহলে আমি নৌকাটা ঘুরিয়ে ফেলি। ওদিকে যাবেন না বাবু, ওদিকে খুব একটা ভালো জায়গা না। আমি কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে ওই জায়গার পুরো ঘটনাটা আমাকে
খুলে বলুন তো। মাঝি মুখের দিকে যেন তাকানো যাচ্ছিল না। মাঝি চোখ দিয়ে যেন জল টিপ টিপ করে বয়ে পড়তেছে। মাঝি তার সঙ্গে ঘটে যাওয়া গল্পটি বলতে শুরু করলো। মাঝি আমাকে বলল, ঠিক আছে বাবু, আপনারা যখন শুনতে চাইছেন আমি আপনাকে অবশ্যই ঘটনাটা খুলে বলবো। তাই বলে মাঝি তার ঘটনাটা বলতে লাগলো। মাঝি আমাকে বলল, তাইলে শুনুন বাবু, আমাদের পরানপুর গ্রামের একটি মেয়ে ছিল। মেয়েটির নাম চন্দ্রাবতী। চন্দ্রাবতী একদিন এই নদীর ধারে গোসল করতে এসেছিল। তখনই আমার নৌকাতে কিছু বাজে ছেলেপেলে উঠে পড়ে। উঠে আমাকে বলে নদীর ওই পারে যাবো, নদী এপারে আমি নিয়ে আসি। সেই মুহূর্তে ওখানে চন্দ্রাবতী চলে আসে। চন্দ্রাবতীকে দেখে জানো সেই লোকগুলো আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তারা সোজাসুজি আমার নৌকা থেকে লাফিয়ে নামে চন্দ্রাবতীর কাছে চলে যায়। যে চন্দ্রাবতীর হাতটা টেনে ধরে। টেনে ধরার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী হাতটা ছাড়িয়ে নিয়ে এক লোকের গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তখনই অন্য লোকগুলো এসে তার গলাটি চেপে ধরে। বিশ্বাস করবেন না বাবু, কত যে নির্যাতন করেছে তার উপরে। সে মেয়েটি ওখানে চিৎকার করতে লাগে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে এরা, মাঝি আমাকে বাঁচাও, বাঁচাও মাঝি, আমাকে আমাকে বাঁচাও। আমি কিছুই করতে পারি না বাবু, কারণ আমার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। আমি ওখানে আর কী বা করব? আমি একা মানুষ, আমি কেমন করে মোকাবেলা করবো ওদের সামনে? আমাকে বলুন বাবু। তাই বলে মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস ফেলে মাঝি আবারও ঘটনা শুরু করলো। মাঝি তখন বলে উঠল, বাবু, আমি অনেক চেষ্টা করেছিলাম মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু সেই লোকগুলো আমার কোনো কথাই শোনেনি। চন্দ্রাবতীকে ওখানে মেরে ফেলল। তখন মেরে ফেলার সঙ্গে সঙ্গে চারিদিকটা যেন ঘন কুয়াশায় ঢেকে এলো। চতুর্দিকে খুবই অন্ধকার, যেন এখন রাত নেমে এসেছে। লোকগুলো চন্দ্রাবতীকে নিয়ে সেই ঘাটের সামনেই একটি তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের সঙ্গে বেঁধে দেয়, যাতে সবাই বুঝতে পারে চন্দ্রাবতী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। বেঁধে দিয়ে লোকগুলা আমার নৌকাতে উঠে বসে আমাকে বলল, তুমি তাড়াতাড়ি নৌকা নিয়ে নদীর ওই পারে চলো। আমি নিয়ে ওদেরকে ওই পারে চলে গেলাম। যে তারা নৌকা থেকে নেমে গেল। নেমে যেয়ে আমাকে কিছু টাকা দিল। টাকা দিয়ে আমাকে বলল, তুমি যদি এসব কথা কাউকে বলো তাহলে এরপরে তোমাকে কিন্তু ওই একইভাবে মেরে ফেলবো। কথাটা তোমার কানে গিয়েছে তো? আমি বললাম, হ্যাঁ বাবু, আমি বুঝতে পেরেছি। তাই বলেই লোকগুলো ওখান থেকে চলে গেল। আমি 3 থেকে 4 দিন আমি আর ঘাটে আসি না। আমার তো পরের দিন থেকে ভীষণ জ্বর। 6 থেকে 7 দিন আমি জ্বরেতে উঠতে পারি না। তারপরে দেখতে দেখতে প্রায় 2 থেকে 3 মাস কেটে গেল। 2 থেকে 3 মাস যাওয়ার পরে আমি আবারও ঘাটে চলে এলাম। আমি রাত্রেবেলা নৌকাতে উঠি না। দিনের বেলায় যতটুকু পারি এতটুকুই নৌকা চালাই। এসব করতে করতে 1 বছরের মতো কেটে গেল। তারপরে আবার শুরু করলাম সেই রাত্রে নৌকা চালানো। আমি একদিন একটি প্যাসেঞ্জারকে নিয়ে সেই নদীর ওই পারে চলে গেলাম। নদীর ওই পারে লোকটিকে নামা দিয়ে আমি ওই ঘাটেই বসে থাকি। অথবা একটি প্যাসেঞ্জার আসবে, তাকে নিয়ে আমি নদীর ওই পারে চলে যাব। যেমন কথা তেমন কাজ। এসব কথা ভাবতে ভাবতেই একটি লোক এসে আমাকে বলল, তুমি কি ওই পারে যাবে? আমি বললাম, জি বাবু, আমি ওই পারে যাব। আপনি কি ওই পারে যাবেন?
লোকটি আমাকে বলল, হ্যাঁ আমি যাব। তাই বলেই লোকটি আমার নৌকাতে উঠে বসে কিছু দূর নিয়ে গেলাম লোকটিকে। নিয়ে যেতেই আমার নৌকাটি যেন আর চলে না। নৌকাটা নদীর মাঝ বরাবর থেমে গেল। অনেক কষ্টে নৌকাটা ওখান থেকে সরিয়ে নিলাম, নিয়ে পরের ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে যেয়ে লোকটিকে নামাই দিলাম, দিয়েই লোকটি ওখান থেকে যখনই চলে গেল, তার কিছুক্ষণ পরেই একটি মেয়ে শাড়ি দিয়ে মুখটা ঢাকা ছিল। সে মেয়েটি এসে আমাকে বলল, মাঝি ভাই, তুমি কি ওই পারে যাবে? আমি মেয়েটিকে বললাম, হ্যাঁ বাবা, আমি নদীর ওই পারে যাব। তুমি ওই পারে যাবে? মেয়েটি আমাকে বলল, হ্যাঁ আমি ওই পারে যাব। আমি মেয়েটিকে বললাম, তুমি কি একাই আছো না তোমার সঙ্গে আর কেউ যাবে? মেয়েটি আমাকে বলল, না আমি একাই আছি। তাই বলে মেয়েটিকে আমি বললাম, এত রাত্রে তোমার একা এখানে আসা মোটেও ঠিক হয়নি। মেয়েটি আমাকে বলল, আমি পরানপুর গ্রামের জমিদারের ছোট নাত বউ। পরানপুর গ্রামের জমিদার বাড়িকে সবাই অনেক সম্মান করে, জমিদার বাবুকে সবাই ভীষণ সম্মান করে। শুধু তাই না, জমিদার বাড়ি প্রত্যেকটা লোককেই সবাই সম্মান করে। আমি একটি হাসি দিলাম, হাসি দিয়ে মেয়েটিকে বললাম, হ্যাঁ 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 নাকি মা, তুমি আর দেরি করে না, তাড়াতাড়ি নৌকায় উঠে বসো, আমি এই জ্যোৎস্না সড়কে তোমাকে যে নামাই দিয়ে আসবো, তুমি এক্ষুনি উঠে বসো। তাই বলি মেয়েটি আমার নৌকায় উঠে বসে। আমিও নৌকাতে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলাম। মেয়েটি পিছন দিকে ঘুরে আছে। মেয়েটির মুখটা শাড়ি আঁচল দিয়ে পুরোটাই ঢাকা, আমি মেয়েটির মুখটা দেখতে পারি না। আমিও নৌকা বাইতে লাগলাম। নৌকা যাচ্ছে, মিটিমিটি আলোর ঝলকানি এসে আমার চোখে ভাসে। চাঁদের আলোতে যেন পুরো নদীটা ঝলমল করতেছে। কিছুক্ষণ পরেই পুরো আকাশটা যেন মেঘে ছেয়ে এলো। আমিও খুবই দ্রুত বইটা বইতে লাগলাম। মেয়েটিকে খুবই ভালোভাবে লক্ষ্য করলাম। মেয়েটি যেন কোনো কথাই বলতেছে না। আমার পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো। আমি মেয়েটিকে বললাম, কি ব্যাপার মা, তুমি কথা বলতেছে না কেন? মেয়েটি আমার প্রশ্নে কোনো উত্তর দিল না। আমি যেন অবাক দৃষ্টিতে চেয়ে আছি মেয়েটির দিকে। মেয়েটি আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না, মেয়েটি আমার দিকে তাকায়ও না। আমি আর কোনো কথা বললাম না। আমি ওখান থেকে মেয়েটিকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। যেতে যেতে ঘাটের প্রায় কাছাকাছি এসেছি। সেই মুহূর্তেই মেয়েটিকে আমি বললাম, তোমার বাড়ির কাছে এসেছি, তুমি কি এখান থেকে একা যেতে পারবে? মেয়েটি আমাকে বলল, আমি তো যেতে পারবো, কিন্তু তুই তো এখান থেকে যেতে পারবি না। আমার তো পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো। মেয়েটিকে আমি বললাম, কেন মা, কি হয়েছে? আমার কোনো সমস্যা হবে না, তুমি এখান থেকে যাও। মেয়েটি আমাকে বলল, আমি তো ঠিকই যাব, কিন্তু তুই তো যেতে পারবি না এখান থেকে। আমি তো মেয়েটির কথা শুনে হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি যেন চোখের পলকে তার রূপটা পরিবর্তন করলো। মেয়েটি একটা রাক্ষসীতে পরিণত হলো। মেয়েটিকে দেখে তো আমি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছি। আমার সারা শরীর থর করে কাঁপতে লাগলো। চতুর্দিকে শিশিরের ছাউন, আরও পাখির কিচিমিচি ডাক, তার সাথে শিয়ালেরও ডাক। শিয়ালটা যেন খুবই ভয়ঙ্করভাবে ডেকেই চলেছে। শিয়ালটা যেন তার ডাকের মাধ্যমে বোঝাচ্ছে, আমার হয়তো বা আর বেশি দিন সময় নেই, আমি আর বেশিক্ষণ বাঁচব না। শিয়ালটা হয়তো বা এটাই বোঝাচ্ছে। আমি তো হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি ওখান থেকে দৌড়িয়ে এসে আমার গলাটি চেপে ধরে। মেয়েটি আমাকে বলে, তুই তো
আমাকে বাঁচাতে পারতিস, কিন্তু আমাকে বাঁচাসনি। আমি মেয়েটিকে বললাম, কে 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 তুমি মা? তুমি কে? আমি তোমাকে কেমন করে বাঁচাবো? মেয়েটি আমাকে বলল, আমি কে চিনতে পারতেছিস না? আমি ভাব চন্দ্রাবতী, 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 চন্দ্রাবতী নামটি শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসতে লাগলো। আমার সারা শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে এলো। আমি আর কথা বলতে পারতেছি না। মেয়েটি আমার গলাটা ভয়ঙ্করভাবে চেপে ধরে আসে আর আমাকে বলতেছে, তোর আর বেশিক্ষণ সময় নেই, তুই আর বাঁচবি না। আমি তো মেয়েটির দিকে তাকিয়ে আছি, আমার চোখ থেকে যেন পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমাকে কেউ একজন বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি কি মেরে ফেললো? চন্দ্রাবতী আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার কথা কারো কান পর্যন্ত পৌঁছায় না। কারণ এত রাত্রেবেলা কে বা ঘাটে আসবে, আমাকে কে বা বাঁচাবে? আমি দীর্ঘশ্বাস ফেলে ওখানেই মৃত্যুবরণ করলাম। আমাকে কেউ বাঁচাতে আসেনি, আমাকে কেউই বাঁচাতে আসেনি। বাবু, আমাকে কেউ বাঁচাতে আসেনি। সেই কথাটি বলেই মাঝিটা যেন দীর্ঘশ্বাস ফেললো। মাঝিটা সারা শরীরটা ঘেমে গিয়েছে। আমার তো ভয়ে আমি তো ওখানেই বসে পড়েছি। আমার সাথে আমার বন্ধু ছিল। আমার বন্ধু হাসতে হাসতে বলল, হা 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 হা, মাঝি, গল্পটা তো অনেক সুন্দর। এই গল্পটা কোথায় পেয়েছো তুমি? আমি আমার বন্ধুকে বললাম, এরকম ভাবে হাসাটা মোটেও ঠিক না। তুই তো সেই লোকটির দিকে তাকিয়ে দেখতেছিস, লোকটি কেমন ভাবে ঘেমে গিয়েছে। তার মানে এ কথাটা মিথ্যা না, সত্য হতে পারে। আমার বন্ধু আমাকে বলল, তুইও না পারিস বটে, এদের সঙ্গে তাল মেলাতে তোর লজ্জা করে না? মাঝি যেন আমার হাতের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আমিও মাঝিকে লক্ষ্য করলাম। মাঝির শরীরে কিরকম যেন একটা অনুভূতি হতে লাগলো। মাঝি যেন ছটফট করতেছে। মাঝি আমাদের দিকে খুবই ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আমি মাঝিকে বললাম, কি হয়েছে মাঝি, তুমি এরকম করতেছো কেন? মাঝি যেন আবারও দীর্ঘশ্বাস ফেললো। ফেলে আমাকে যা বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাঝি আমাকে বলল, বাবু, আপনার বন্ধু তো সবই ইয়ার্কি মনে করে, আসলে এটা কিন্তু ইয়ার্কি না। আমিও যেন ভাবতে লাগলাম, আচ্ছা, মাঝিটা যদি মারা যেয়ে থাকে সে সময়, তাহলে আমাদের সঙ্গে এটা কে? আমার এই কথাটা মনে হয়ে সারা শরীরটা যেন কাঁপতে লাগলো। আমার মনের মধ্যে ভীষণ রকম ভয় কাজ করতে লাগলো। আমি আমার বন্ধুকে সব কিছু বুঝিয়ে বললাম। আমার বন্ধু বলল, তাইলে লোকটা যদি মারা যায়, তাহলে আমাদের সামনে এটা কি? এটা কি কোনো আত্মা হতে পারে? আমার তো যেন চোখ মুখ ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমার সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি যেন ওখানে জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার প্রচণ্ড রকম ভয় পাচ্ছে। আমি কি করব বুঝতে পারলাম না। আমার বন্ধু আমাকে বলল, তোর কোনো চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতেছি। তাই বলে আমার বন্ধু মাঝিটা সামনে গেল। সামনে যে মাঝিটাকে হাত ধরে আমাদের কাছে টানে নিয়ে এলো। মাঝি ওখানেই বলল, বাবু, আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, এই ফল আপনার ভোগ করতেই হবে। তাই বলি মাঝি খুবই ভয়ঙ্কর রকমের একটি হাসি দিল। হাসি দিয়ে মাঝি চেহারাটা পরিবর্তন করলো। মাঝিকে আমি দেখি ওখানে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। মাঝি তার বইটার বাড়ি দিয়ে সেখান থেকে পানি নিয়ে আমার চোখে দেয়। আমি তো তক্ষণি আবার জ্ঞান ফিরেই আমি যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাঝি আমার বন্ধুকে মেরে ফেলেছে। আমি তো দেখে প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই। মাঝিকে বললাম, আমার বন্ধুকে কেন মেরেছো তুমি? আমার বন্ধুর কি দোষ ছিল? আমার বন্ধুকে কেন মেরেছো? মাঝি সেই মুহূর্তে খুবই ভয়ঙ্কর একটি হাসি দিয়ে বলল, তোমার বন্ধু যে ভুল করেছে, এটা আমার অযোগ্য। আমি মাঝিকে বললাম, আমার বন্ধু কি করেছে তাই আমার বন্ধুকে তুমি মেরে ফেললে? মাঝি
আবারও সেই গল্প শুরু করলো। মাঝি বলল, তোমার বন্ধু আমাকে অবিশ্বাস করেছে, শুধু তাই না, আমাকে এই বইটা দিয়ে বাড়ি মেরেছে একটা। আমি তো রাগ সামলাতে না পারে তার বুকের ভিতর হাতটা দিয়ে কলিজাটা টেনে বের করে নিয়ে আসি। এই কলিজাটা কোথায় আছে, তুমি দেখতে চাও? আমি কৌতূহলবশত মাঝিকে বললাম, কোথায় সে কলিজা, বের করে তো দেখি। তারপরেই মাঝি আর কোনো কথা না বলে তার হাত থেকে কলিজাটা বের করলো। আমি তো দেখে ভয়ে ওখানে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে যেন পুরো এলাকাটা কেঁপে উঠলো। আমি ভয়ে আর দাঁড়িয়ে থাকতে পারি না। মাঝিটার চেহারাটাও পাল্টে গিয়েছে। মাঝিটার ইয়া বড় বড় নখ আর ইয়া বড় বড় চুল। আমি তো মাঝিটাকে দেখে প্রচণ্ড ভয় পেলাম। আমি এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তোবা আমিও আর কোনোদিন বাঁচব না, আমাকেও হয়তো মেরে ফেলবে না। আমি ভয়ে ওখান থেকে নদীতে ঝাঁপ দিলাম। নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই সামনে থেকে একটি মেয়ে নদীর উপর দিয়ে হেঁটে আসতে লাগলো। মেয়েটাকে আমি চিনতে পারলাম না। তারপরে মাঝি আমাকে আবারও ভাঙা কণ্ঠে বলল, তুমি নদীতে চাপ দিয়ে খুব বড় ভুল করলে, এবার তুমিও বাঁচবে না। এতক্ষণ তো আমি ছিলাম, কিন্তু এবার চন্দ্রাবতী এসেছে। চন্দ্রাবতী যখন এসেছে তোমাকে আর বাঁচতে দিবে না, তোমাকেও মেরেই ফেলবে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি তো ভয়ে ওখানে হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি। আমার গলা পর্যন্ত জল। আমি না পারছি এদিকে যেতে, না পারছি ওইদিকে যেতে। আমি মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। চন্দ্রাবতী আমার সামনে এসে দাঁড়ালো। চন্দ্রাবতীর চোখে আমার চোখটা পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। আমার হৃৎপিণ্ডটা যেন থেমে গেল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি এদিকেও যেতে পারি না, ওই দিকেও যেতে পারি না। আমার ডাইনে আছে সেই মাঝি, বাঁয়ে আছে চন্দ্রাবতী। আমি কি করব ভেবে পারি না। মেয়েটির চোখের দিকে চোখ করতে দেখলাম, তার চোখটা রক্তের মতো লাল হয়ে আছে। মেয়েটি যেন আমার দিকে তাকিয়ে প্রচণ্ড রাগে আমাকে বলতেছে, তুই এখানে কেন এসেছিস? আমি তোকে ছাড়বো না। আমি এই ঘাটেতে কোনো পুরুষ মানুষ দেখতে সহ্য করতে পারি না। আমি তোকে ছাড়বো না, তুই আর বাঁচবি না। এখানে তোকে মৃত্যুবরণ করতেই হবে। আমার মৃত্যু যেন আমার সামনে এসে দাঁড়ায়। আমি কি করব ভেবে পারি না। আমার মাথাটা যেন চক্কর দিতে লাগলো। এইদিকে মেয়েটি আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করতে লাগলো। এইদিকে মাঝিটি আমার দিকে দাঁড়িয়ে আছে। এই দিক থেকেও চন্দ্রাবতী এগিয়ে আসতেছে। আমি যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নদীর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করি। এক গলা পানিতে যেন আমার পাটি লড়ে না। আমি যেন ওখান থেকে আর এক চুল পরিমাণও সরতে পারি না। এদিকে চন্দ্রাবতী এসে আমার এক হাত ধরে, অন্যদিকে মাঝিটাই আরেক হাত ধরে। আমি কি করব ভেবে পারি না। চতুর্দিকে নিস্তব্ধ, শুধুমাত্র শিয়ালের ডাক ছাড়া অন্য কিছুই যেন কানে আসে না। এদিকে শিয়ালের ভয়ঙ্কর ডাক, অন্যদিকে চন্দ্রাবতী যেন মনের সুখে হাসতে লাগলো। চন্দ্রাবতীর হাসিটা এতই ভয়ঙ্কর যেন পুরো এলাকাটা কেঁপে উঠেছে তার হাসিতে। এমন বিকটভাবে হাসতে লাগলো চন্দ্রাবতী। আমি চন্দ্রাবতীকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনই এদিকে আসবো না, আমাকে এবারের মতো ছেড়ে দাও। চন্দ্রাবতী যেন আমার কোনো কথাই শোনে না। চন্দ্রাবতী ওই যে এসে চলেছে, আমার কোনো নাম গন্ধই দেখি না। এইদিকে মাঝিটা আমার কাছে চলে এলো। মাঝিটা আমার হাত ধরে আমাকে নৌকায় উঠালো। নৌকায় তার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী উঠে গেল। উঠে দুইজনে আমাকে যেন দুই দিক থেকে আক্রমণ করলো। একজন আমার হাতটা টেনে ছিঁড়ে নিয়ে চলে যায়, অন্যজন আমার একটি চোখ উগড়ে নেয়। আমি তো ওইখানে আর কোনো কথা বলতে পারি না, শুধু তাদের কাণ্ডগুলো দেখতেছি এক চোখ দিয়ে। আমার ওই চোখে পানি ঝরঝর করে বয়ে পড়ছে। আমাকে যেন সাহায্য করার মতো কেউ নেই। আমি আর কোনো কথা বলতে পারি না। আমাকে
ওনারা দুজনেই আমাকে মেরেই ফেললো। আমি এবারের মতো শেষ হয়ে গিয়েছি। আমাকে আর কেউ বাঁচাতে পারলো না। আমি ওখানে মৃত্যুবরণ করলাম। আমি এখনই মৃত্যুবরণ করলাম। আমি ওখানে মৃত্যুবরণ করলাম। আমার নিজের লেখা গল্প। জানি না আপনাদের কেমন লাগলো। এই গল্পতে বাস্তবের কোনো চরিত্র নেই, সব কিছুই আমার নিজের হাতে লেখা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আশা করব সর্বোচ্চ লাইক এই ভিডিওতে পড়বে। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে অনেক ভালো ভালো গল্প উপহার দিতে পারবো। যাই হোক, আপনারা যদি আমাকে গল্প পাঠাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমেলেও গল্প পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এমনকি ইমেল অ্যাড্রেসও পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস bhuterবাড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ সাথে ইমেল অ্যাড্রেস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও আপনি পেয়ে যাবেন। ওখান থেকেও আপনি চাইলে আমাদেরকে গল্প পাঠাতে পারেন। আপনার দেওয়া গল্পটি আমরা খুবই ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আর দেরি করবেন না, আপনার সঙ্গেই ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করুন। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না। বরাবরের মতো একটি কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।